না, এতজন মঞ্চে আসবে না ভাই। নিচেতে করলে সবাই দেখতে পাবে। যান নিচে, যান যান। পার্টি নেতৃত্বের কথা শুনতে চেষ্টা করুন। পার্টি নেতৃত্ব যেটা বলবে সেটা মানবেন। আমাদের মধ্যে সিংহাটি অঞ্চল থেকে এক দল কর্মী রোহিত শেখের নেতৃত্বে জয়েন করছে। এই লিস্টটা দাও, লিস্টটা দাও, লিস্টটা দাও। রোহিত শেখের নেতৃত্বে সিংহাটি থেকে একদল কর্মী জয়েন করছেন। তো যারা জয়েন করছেন আমি রোহিতকে বলবো তাদের মধ্যে একজনকে নিয়ে মঞ্চে এসো। ভাইজান এসে গেলে কিন্তু কর্মসূচি আর করা যাবে না। রোহিতকে বলবো তাদের মধ্যে একজনকে নিয়ে তাড়াতাড়ি চলে এসো। নেতৃস্থানীয় একজন বা দুজনকে নিয়ে তাড়াতাড়ি চলে এসো। এদের হাতে পতাকা ধরিয়ে দেওয়া হবে। এরা এসেছেন, যারা যোগ দিচ্ছেন আজকে নোয়াপাড়া 1 নম্বর অঞ্চলের টিএমসি ছেড়ে তাপের আলী শেখ, বিকাশ আলী মল্লিক, আমজেদ শেখ, আলী শেখ, কেয়ামত শেখ, সালেদ শেখ, শাহার শেখ, ইদ্রিস শেখ, হাসিবুল, আব্দুল মালেক, মানিক শাহ, জব্বারুল শেখ, জাহের শেখ, মাইল শেখ, রবিউল মণ্ডল, গিয়াসউদ্দিন শেখ, নাসির শাহ, ইউনুস শেখ, মাসুদ মল্লিক, সাইদুল শেখ, মানিক শাহ, রোহিতের নেতৃত্বে এরা যোগ দিচ্ছেন। আরে আমি এক এক করে করব তো, এরাও কি এদের সঙ্গে? তাহলে আলাদা তো। আচ্ছা রাহিদ, না এতজন মঞ্চে আসবে না ভাই। আপনাদের নিচেতে করলে সবাই দেখতে পাবে। দেরি করা যাবে না ভাই, যান যান নিচে, যান যান। পার্টি নেতৃত্বের কথা শুনতে চেষ্টা করুন। পার্টি নেতৃত্ব যেটা বলবে সেটা মানবেন। আমাদের মুসলমানদের এমন সমস্যা হয়ে গেছে, নেতৃত্বের কথা অমান্য করব। এবারে পারলে 40 জনকে নিয়ে মঞ্চে উঠবো। এসব অভ্যাস পরিত্যাগ করতে হবে। রোহিত শেখের নেতৃত্বে, রোহিত সামনে এসো। আমাদের পুরনো কর্মী রোহিত শেখ, তার নেতৃত্বে একদল তৃণমূল কংগ্রেসের নবাগত ভাইরা, সংগ্রামী সাথীরা, কমরেডসরা, লড়াকু বন্ধুরা, তারা আজকে আমাদের দলে যোগ দিচ্ছেন এবং পতাকা আমাদের জেলার পক্ষ থেকে মহিবুল এবং ইমদাদুল ইসলাম এরা পতাকা তুলে দিচ্ছে আমাদের নতুন কর্মীদের হাতে। রহিদুল ধরতে হবে না। ইনকিলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। নবাগত কর্মীদের স্বাগত জানাচ্ছি আমরা। এরপরে আমাদের ডে টু ডে কর্মকাণ্ডে ওরা যুক্ত হবেন। এখানে এসছে হ্যাঁ, নাম প্রকাশ করতে হবে না বলছে তো। ও আচ্ছা, ঠিক আছে। হাসিবুল রহমান কোথায় আছে? হাসিবুল রহমানের সঙ্গে আরো অন্তত 30 জন। কোন অঞ্চলের এরা? হরনগর অঞ্চল থেকে পার্টিতে যোগ দিচ্ছেন। হাসিবুল রহমান, যে কোনো দুজন এসো। ওদের পক্ষ থেকে পতাকা তুলে দেবেন শাহজাহান ডাক্তার এবং আমাদের মহিবুল ভাই এবং আব্বাস ভাই। এই 3 জনে পতাকা হাতে তুলে দেবেন। পতাকা 3 জনে মিলে হাতে তুলে দেবেন। হ্যাঁ, ইনকিলাব জিন্দাবাদ,
जिंदाबाद इनकलाब जिंदाबाद जिंदाबाद इनकलाब इनकलाब इनकलाबी जिंदाबाद 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 आईएसएफ जिंदाबाद 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 आईएसएफ जिंदाबाद जिंदाबाद এই जिंदाबाद পার্টি চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। जिंदाबाद এই जिंदाबाद নবাগত কর্মীদের জানাই স্বাগতম, स्वागतम स्वागतम নবাগত কর্মীদের জানাই স্বাগতম। स्वागतम এই स्वागतम ইনকিলাব জিন্দাবাদ, जिंदाबाद जिंदाबाद ইনকিলাব ইনকিলাব ইনকিলাবি জিন্দাবাদ। जिंदाबाद जिंदाबाद হ্যাঁ কি না ফজর উত্তর বহিরগাছি পঞ্চায়েতের চাঁদ আলী শেখ সহ 30 জন জয়েন করছে। এই ফজর আলী শেখ কোথাকার? चाँद अली शेख कोई भाई এই ফজর আলী শেখ কোথাকার? গোপীনাথপুরের। আচ্ছা, चाँद अली शेख भाई গোপীনাথপুরের ফরজ আলী শেখ সহ 30 জন। হ্যাঁ, এদের হাতে পতাকা তুলে দিচ্ছেন আমাদের জেলার অন্যতম সংগঠক মহিবুল মণ্ডল। ইনকলাব জিন্দাবাদ, जिंदाबाद जिंदाबाद আইএসএফ জিন্দাবাদ। जिंदाबाद जिंदाबाद এই নবাগত কর্মীদের স্বাগতম। स्वागतम स्वागतम ব্যাস হয়ে গেছে। চাঁদ আলী শেখ সহ অনেকেই উত্তর বহিরগাছি থেকে যোগ দিচ্ছেন, তাদের হাতে পতাকা তুলে দেওয়া হচ্ছে। চাঁদ আলী শেখ সহ বহু কর্মী উত্তর বহিরগাছি থেকে এসেছেন, তাদের স্বাগত জানাচ্ছি আমরা। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। আজকে যখন আইএসএফ বাংলার বুকে একটা নতুন জায়গা তৈরি করেছে, নওশাদ সিদ্দিকী ভাইজান এবং আইএসএফ নিয়ে যখন হিন্দু মুসলমান দলিত আদিবাসী সহ সবার মধ্যে একটা আলাদা আগ্রহ তৈরি হয়েছে, সেখানে এই মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, এই উত্তরবঙ্গে একটা ঘোলা জলে মাছ ধরবার চেষ্টা করা হচ্ছে। একটু ভালো করে ভাই শুনবেন, কাউকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়রা ভালো করে শুনবেন, আমরা কারোর রাজনৈতিক কর্মসূচির বিরুদ্ধে নই। রাজনৈতিক দল একাধিক তৈরি হতে পারে, ভারতবর্ষের সংবিধান তাকে অধিকার দিয়েছে। কিন্তু যখন আমরা দেখি যে মমতা ব্যানার্জি এবং বিজেপির বিরুদ্ধে পশ্চিম বাংলায় বিরোধী রাজনৈতিক শক্তি, বিশেষত নওশাদ সিদ্দিকী সম্পর্কে একটা পারসেপশন তৈরি হচ্ছে এবং মানুষ সংগঠিত হচ্ছে, নওশাদ সিদ্দিকীর পতাকা তলে এত অঞ্চলে আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আমরা নাকাশি পাড়া থেকে, আমরা নাম বলছি না, বহু মানুষ, বিশিষ্ট মানুষরা যারা বিগত দিনে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলে ছিলেন, তারা কেউ কেউ বিধায়ক প্রার্থী ছিলেন, কেউ পঞ্চায়েত সমিতির সভাপতি, এই রকম বহু মানুষ আগামী অল্প দিনের মধ্যে পার্টিতে জয়েন করবেন। দক্ষিণ কৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রে একই রকম ভাবে আমাদের আসাদুদ্দিন ভাইদের নেতৃত্বে কয়েক হাজার মানুষ রানিং পঞ্চায়েত প্রধান, রানিং উপপ্রধান, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সহ বহু মানুষ চোরের সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করে তারা আইএসএফে যোগ দিচ্ছে। এই রকম অবস্থায় যখন বিরোধী রাজনীতি শক্ত হচ্ছে, ঠিক সেই সময় নাম উচ্চারণ করতে চাই না কাউকে দিয়ে আমার আপনার পবিত্র ধর্মীয় বিষয়টাকে মার্কেটিং করিয়ে আসলে নওশাদ সিদ্দিকীর গতিরোধ করার চেষ্টা করা হচ্ছে। এটা আমাদের বুঝতে হবে। ভালো করে বুঝে নিন যে যদি ফায়দা মমতা ব্যানার্জির কিসে না নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে যে বিরোধী ঐক্য তৈরি হতে চলেছে, আগামী বিধানসভায় শাসক দল সংকটে পড়বে, তাহলে যে সংখ্যালঘু মাইনরিটি ভোট
মমতা ব্যানার্জির বাক্স থেকে সরে যাচ্ছে, সেটা যদি বিরোধী বাক্সে যায়, তাহলে বিরোধী বাক্সের ভোট যদি বেশি হয়, তাহলে মমতা ব্যানার্জির পতন অবশ্যম্ভাবী। আর তাই সেই ভোটটা যাতে থার্ড বক্সে ফেলানো যায়, তৃতীয় বাক্সে ফেলানো যায়, তার প্রচেষ্টা হিসেবে এই মুর্শিদাবাদ সহ একটা বিস্তীর্ণ অঞ্চলে চলছে। তাহলে টেলিভিশন চ্যানেলে যখন আমরা ওয়াকফ নিয়ে কথা বলি, তখন আমরা দেখতে পাচ্ছি মুসলিম লিডার যারা, তাদের মধ্যে কেউ কেউ যারা স্বনামধন্য রাজনীতি করেন, আমি নাম বলতে চাইছি না, তারা ওয়াকফ ইস্যুতে কথা বলার পরিবর্তে নওশাদ সিদ্দিকীকে বলছেন বিজেপির সঙ্গে সেটিং করে চলে। আপনারা জেনে নিন, এটা হচ্ছে পুরনো গল্প। আর মমতা ব্যানার্জি আর ওই সমস্ত লিডার যারা বলেন নওশাদ সিদ্দিকী সেটিং করে চলে, তাদেরকে একটাই উত্তর দেবেন যে আইএসএফ এর কারণে 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি কটা সিট জিতেছে দেখাতে পারলে রাজনীতি ছেড়ে দেব। আমি আপনাদের বললাম, আইএসএফ যে সব জায়গায় প্রার্থী দিয়েছিল, তার কোনোটাতেই বিজেপি জিততে পারেনি। তাহলে বিজেপি যে 70-এর বেশি সিট 2021 সালে জিতেছিল, সব কটাতে মমতা ব্যানার্জির দল বা অন্যান্য দল দাঁড়িয়েছিল। তাহলে তারা আসলে ভোট কাটুয়া, তারা আসলে ভোট কাটুয়া। তাদের কেন্দ্রে কেন জিতছে? আমাদের কারণে কোনো জায়গায় বিজেপি জিততে পারলো না, আর আমরা হয়ে গেলাম বিজেপির বিটিম। আর যাদের জন্য জিতছে, আসলে চোরের মায়ের বড় গলা, চোরের মায়ের বড় গলা। সিএ থেকে শুরু করে, এনআরসি থেকে শুরু করে যে কোনো বিষয়ে তিনি বলেছিলেন আমি মুসলমানদের মাসিহা। কিন্তু যখন দেখলাম সিএ আইন পার্লামেন্টে পাশ হচ্ছে, তখন মমতা ব্যানার্জির দলের 9 জন সাংসদ পার্লামেন্টে অনুপস্থিত থেকে সিএ বিল পাশ করাতে সহযোগিতা করেছিল। এটা আমরা ভুলে যাইনি। বিজেপির সহযোগী কে, এটা আমরা ভুলে যাইনি। এনআরসির জন্য 2003 সালে আজ মমতা ব্যানার্জি বলছেন যে আমার বুকের ওপর দিয়ে এনআরসি করতে হবে, নাটক বন্ধ করো না। এসব বলে মুসলমান সমাজকে বোকা বানিয়েছ, তাদের বোকা বানানোর আর চেষ্টা করো না। তারা বুঝতে পেরেছে, আর তাই তাদেরকে ঐক্যবদ্ধ হতে দেবে না বলে XYZ-কে রাস্তায় নামিয়েছে। সাম্প্রতিককালে মমতা ব্যানার্জি কি বললেন? মমতা ব্যানার্জি এনআরসির দাবিতে 2003 সালে এনআরসি হবে না বলে যখন সিদ্ধান্ত নিয়েছিল মনমোহন সিং সরকার, আপনাদের মধ্যে যারা সিনিয়র আছেন মনে আছে, মমতা ব্যানার্জি কাগজ ছুঁড়ে স্পিকারকে মেরেছিলেন, বলেছিলেন করতে হবে, এনআরসি করতে হবে। আর আজ মমতা ব্যানার্জি বলছেন আমার বুকের ওপর দিয়ে এনআরসি করতে হবে। মিথ্যাচার। মমতা ব্যানার্জি, আপনার আমার ওয়াকফ সম্পত্তি নিয়ে হিন্দুদের যেমন দেবত্ব সম্পত্তি আছে, আমরা এই দেবত্ব সম্পত্তি কেড়ে নেওয়ারও বিরুদ্ধে, কারণ ওটা পার্সোনাল প্রপার্টি। একই রকমভাবে মুসলমানদের যে দেবত্ব সম্পত্তি, সেটাকে বলা হয় ওয়াকফ এস্টেট, সেই ওয়াকফ সম্পত্তিও কেড়ে নেওয়া যাবে না। কিন্তু বিজেপি সরকার, কেন্দ্রের সরকার যে আইনটা আনলো, সেই আইনে আপনার বাপের কবর চলে যেতে পারে, আমার মায়ের কবর চলে যেতে পারে, আপনার দাদর কবর চলে যেতে পারে, আপনার ঈদগাহ চলে যেতে পারে, আপনার মসজিদ চলে যেতে পারে, আপনার মক্তব চলে যেতে পারে, আপনার সমস্ত সম্পত্তি, ধর্মীয় সম্পত্তি চলে যেতে পারে। আর তখন আপনি যখন প্রতিবাদে আন্দোলন করছেন, তখন মমতা ব্যানার্জি কি বলছেন? মমতা ব্যানার্জি মুর্শিদাবাদে গিয়ে 2 জন সাংসদকে বসিয়ে মমতা ব্যানার্জি বললেন যে ওয়াকফ নিয়ে কোনো আন্দোলন করা যাবে না। মমতা ব্যানার্জি বললেন ওয়াকফ নিয়ে গুলোগুলি করবে না। গুলোগুলি কে করছিলেন? আন্দোলন তো নওশাদ সিদ্দিকী ছাড়া ওয়াকফ নিয়ে আন্দোলন কেউ করেনি, কেউ করেনি। দায়িত্ব নিয়ে বলছি, কেউ করেনি। ওয়াকফ নিয়ে আন্দোলন তাহলে আইএসএফ করেছে। তাই বলা হচ্ছে যে ওয়াকফ নিয়ে কেউ যদি গুলোগুলি করো, তাহলে আমি হব তার সবচেয়ে বড় শত্রু। শুধু তাই বললেন না,
উনি বললেন ওয়াকআপ নিয়ে যদি আন্দোলন করতে হয় তাহলে দিল্লিতে গিয়ে আন্দোলন করো। আর তাই মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির শিষ্যকুল যারা এখানে আছেন তাদেরকে আমরা বলতে চাই, ওয়াকআপ নিয়ে আমাদের যদি আন্দোলন করতে দিল্লি যেতে বলেন, পলাশীপাড়ার বার্নিয়াতে ভোট চাইতে আইসো না, দিল্লিতে গিয়ে ভোটটা চাও। এখানে ভোট চাইতে আসবে না। পলাশীপাড়ার মানুষ তারা ওয়াকআপ নিয়ে আন্দোলন করেছে, তাই তারা গুলোগুলি করছে, তুমি বলছো যে দিল্লিতে গিয়ে আন্দোলন করো। আর তাই আমরা তোমাকে বলছি এ পলাশীপাড়াতে 2026 সালের বিধানসভায় ভোট চাইতে আসবে না, দিল্লি গিয়ে ভোট চাইবে। কি বলা যাবে তো নাকি? দিল্লি গিয়ে ভোট চাইতে বলা যাবে তো? আর তারপরে পলাশীপাড়া পরিবর্তন চাইছে, পলাশীপাড়ার মানুষ পরিবর্তন চাইছে, কারণ পলাশীপাড়ার মানুষ যাকে ভোট দিয়ে জিতিয়েছিলেন তিনি মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। আমি ব্যক্তি আক্রমণ করতে চাই না, কিন্তু তার যে রেকর্ড, তিনি যে অবস্থায় আছেন বর্তমানে, তাহলে চোর বলাটা বোধহয় কম বলা হবে। সুতরাং এই লোককে ভোট তো দেবেন না, এবং এই লোককে যারা প্রমোট করে তাদেরও ভোট দেওয়া যাবে না, তাদের দিল্লি পাঠিয়ে দিতে হবে। যা, তোর দাদা মোদি আছে, মোদির কাছে চলে যা। আজকে নরেন্দ্র মোদি তাহেরপুরে এসেছিল, আসার কথা ছিল। আপনারা জানেন আপনাদের নিকটেই তাহেরপুরে আসার কথা ছিল। এরা তো মনে করে যে আমরা মানুষ, আর এই সামনে যারা বসে থাকে এদের কোনো দাম নেই। আজ নরেন্দ্র মোদীর সভায় আসতে গিয়ে 5 জন তারা ট্রেনে কাটা পড়ে মারা গেছে। আমি যখন আসছিলাম দেখছিলাম যে কিভাবে মানুষগুলো নরেন্দ্র মোদীকে দেখার জন্য ছুটে ছুটে আসছিল। আর তাই নরেন্দ্র মোদীরা তারপরেও শোক প্রকাশ করে কিন্তু সভা বন্ধ করেননি। উনি বললেন উপরে উঠতে পাচ্ছি না, কারণ কুয়াশায় ঢেকে গেছে, তাই আমি কলকাতায় বসে বসে অনলাইনে সভা করে দিচ্ছি। নরেন্দ্র মোদী যদি সত্যিই মানুষ হতেন, তার মধ্যে যদি মনুষ্যত্ব থাকতো, তাহলে বলতেন যে এতগুলো মানুষ মারা গেছে, আপনি দিন, ওরা বারণ করছে, ওরা বলছে, আপনি ভালো দেন, আপনি ভালো।